আমাদের পরবর্তী নিবেদন শ্রুতি নাটক। আসল উদ্দেশ্য একটা গল্প পরিবেশন করা। বইমেলাতে গল্প পড়তে গিয়ে দেখেছিলাম যে লোকে এমনি হয়তো গল্প আজকের দিনে পড়তে চান না, কিন্তু যদি পড়ে শোনানো হয় এবং বিশেষ করে একটু নাটকীয় ভাবে, তাহলে গল্পগুলো ঠিক নিতে চায়। সবাই আসলে ব্যস্ত তো। এই ব্যাপারে আমার গুরুদেব যিনি শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়, ওর সম্বন্ধে বলা হয় যে উনি সংলাপ দিয়ে, শুধু সংলাপ সাজিয়ে একটা উপন্যাস দাঁড় করিয়ে দিতে পারেন। তো আমি নিতান্ত অক্ষম লোক, কিন্তু গুরুকে নকল করার চেষ্টা করছি এবং ওনার ধারণা যেগুলো নাকি উতরে যাচ্ছে, এগুলো আরো বেশি করে করা উচিত। আমরা দুজনেই পড়েছি শান্তিনিকেতনে, আমি শ্রীনিকেতনে ও শান্তিনিকেতনে। তখন আমরা পার্থ ঘোষ, গৌরী ঘোষকে বেশ কয়েকবার করতে দেখেছি, বিশেষ করে দূরভাষিনী প্রতিভা বসু। তো সেইটা একটা অনুপ্রেরণা বলতে পারেন, কারণ আজকের দিনে শ্রুতি নাটক খুব বেশি হয় না। অনেকে বলেন এটা ফাঁকিবাজি, আসল নাটক না করে শুধু দুজনে এসে বসে একটা পড়ে গেলাম, এটা আর কিরকম কথা। আমরা বলবো আমরা একটা হারিয়ে যাওয়া জিনিসকে আবার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে আগেকার দিনে বেতারে যখন ভেসে আসতো শ্রুতি নাটক, তখন যারা শ্রোতা তারা তাদের কল্পনাকে উস্কে দিতেন, এবং আমার ধারণা আমাদের মতো সাধারণ লোক কখনোই কোনো শ্রোতার কল্পনাকে ম্যাচ করতে পারে এরকম চরিত্রায়ন মঞ্চে করতে পারে না। কাজেই আমি চেষ্টা করব আপনাদের কল্পনাকে উস্কে দিতে, আমি এবং সুতাপা। দেখা যাক কত দূর হয়। আর একটা কথা, আমরা দুই বৃদ্ধ ইত্যাদি করতে দেখেছি জয়ন্তদাকে। আজকে জয়ন্তদার সামনে উপস্থিত থাকলে আমাদের দুজনেরই খুবই ভালো লাগতো। ঈশ্বর ওনাকে দীর্ঘায়ু দিন, এই কামনা করে আমরা শুরু করছি শ্রুতি নাটক প্রতিদ্বন্দ্বিতা। বলে দেওয়া জরুরি, একটু খেই ধরিয়ে দেওয়ার জন্য, উতথ্য ও বাসব দত্তা দুজনে পুরনো দুই বন্ধু। বহু বছর পর উতথ্যর আহ্বানে বাসব দত্তা এসেছে দেখা করতে এক নির্জন জঙ্গলে জায়গায়। উতথ্য, উতথ্য কোথায়? বাসব দত্তা? হ্যাঁ, কোথায়? দেখতে পাচ্ছি না। কাজের লোক তো একটা গার্ডেন আমব্রেলার পাশে দাঁড় করিয়ে চলে গেছে। সামনে একটা টোপা ফুলের গাছ দেখা যাচ্ছে, ওর বাঁ দিক দিয়ে একটা সরু রাস্তা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। আসছে আসছে। এগুলোই জোড়া পলাশ, আর ডান দিকেরটার তলায় বসে আছি। দেখতে পাচ্ছি, মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তবে অবশেষে আসা হলো। হ্যাঁ, এ কি, যতটা পরিবর্তন দেখবো আশা করেছিলাম তা নেই তো নাকি? তা পরিবর্তন তো ওদিকেও বিশেষ নেই দেখছি। তবে এই দীর্ঘ 1.5 দশকে বয়স নিশ্চয়ই 2-4 বছর অন্তত বেড়েছে। শুরু হয়ে গেল তো। ফাজলামি ছাড়া কিছু মাথায় আসে না। না, আরে এটা একটা বিখ্যাত জোক না? এক অভিনেতা এক অভিনেত্রীর বহু বছর পর দেখা। অভিনেত্রী বলল, 10 বছরে পাকা চুল ছাড়া নতুন তো কিছুই দেখছি না। অভিনেতা বলল, আরে তুমিও তো সেরকমই আছো দেখছি। অভিনেত্রী লজ্জা পেয়ে বলল, যা, আমার বয়স 2 বছর বেড়েছে না। থাক, এটা না বাসি ঠোঙা হয়ে গেছে। আর আমরাও অভিনেতা অভিনেত্রী নই, দুই বন্ধু। আমি অভিনেতা নই, এই কথাটা মানতে পারি। কিছুই বদলায়নি, সেই কথার কায়দা। বলি, আমিও কি অভিনেত্রী? কি জানি। মানে জানা নেই কেন? মহিলারা বিশেষ কিছু কলার অধিকারী হয়েই জন্মায়, তারপর 1.5 দশক পরে দেখা। এর মধ্যে কি পরিবর্তন হয়েছে কি করে বলবো? কিছুই পাল্টায়নি, সেরকমই আছে সব। তাহলে 15 বছর যোগাযোগ রাখা হয়নি কেন? এই পক্ষ থেকে চেষ্টা হয়েছে নিশ্চয়ই, চিঠি ফেরত এসেছে। আর যখনই যে ঠিকানার সন্ধান পাওয়া গেছে সেখানে লোক পাঠিয়েছি। কখনো আগেই বাসা খালি করে পাখি পাঠিয়েছে, কখনো সময় নেই বলে দেখা করা হয়নি। কি ব্যাপার? নিজে একবারও যাওয়া হয়েছিল? অবশ্যই। দেওঘরের স্কুলে গেলাম কত ঝামেলা করে। হেডমিস্ট্রেস বললেন, এই তো রেওয়া চলে গেছে, 15 দিন হলো। আচ্ছা, কেউ বলেনি তো আমাকে। যাকে ওয়েবসাইট খুঁজে আমি তো ঠিকানা বার করলাম, ইমেল করলাম। বাজে অজুহাত। বন্ধু মহলে খুঁজলেই আমাদের ঠিকানা নম্বর সব পাওয়া যেত। শুনুন মহাশয়া, অভিমান যদি থেকে থাকে তার দু তরফেই থাকার কারণ ছিল। অন্যজন কই, তাকে দেখছি না কেন? আমার কাজের লোক এ সময় বাজার করতে যায়। চা আছে ওই ফ্লাস্কে, কিন্তু নিজে নিয়ে নিতে হবে। আমি চা খাওয়ার জন্য
আমার 5 বছরের রুমমেটের খোঁজ করছি না। কই সে? দেখি তার কত পরিবর্তন হলো। হ্যাঁ, রুমমেট তো আরো একজন ছিল। শ্রাবস্তীর কি খবর? আপাতত যার সঙ্গে এখানে সম্পর্ক তার কথাই হোক না, খোঁজ আমি রেখেছি বরাবর। গত 6-7 মাস ধরে কেউ কুচির কোনো মেল বা ফোন পায়নি। ব্যাপার কি? খেপে কোথাও পালিয়েছে নাকি? বরাবরের খেপি। না না, আছে আছে, এখানেই আছে। তো ডাকা হোক। এত তাড়ার কি আছে? চা খাওয়া হোক, একটু কাপে ঢেলে দেওয়া হোক, নিজেই ঢেলে নেওয়া হোক। ছি ছি, এত অধঃপতন! এতদিন পরে এলো বন্ধু, উঠে দাঁড়িয়ে অভ্যর্থনা তো নেই, সামান্য চা কাপে ঢেলে দেওয়ার শিভালরিও থাকবে না? ওই অভিমান। আমি তো ভেবেছিলাম একটা জবরদস্ত হাগি পাবো। হাগি? মার নাচ্ছে কপালে। কিন্তু স্বনির্ভরতা ভালো, নিজের চা নিজেই ঢেলে নেওয়া ভালো। তাই সামনে যে কাপ ধরে দিয়েছি সেটা তোলা হচ্ছে না কেন? খাইয়ে দিতে হবে নাকি? তাহলে তো দারুণ হয়। পারলাম না, সরি। আচ্ছা, শ্রাবস্তীর খবর কিন্তু নেওয়া হলো না। ওরও কিন্তু এখানের সঙ্গে একটা সম্পর্ক থাকতে পারতো, আর কিছুটা তো আছেই। সেই আর কি। কেন? প্রথমে তো আমার সঙ্গে ওই আলাপ করেছিল সেই ইউনিভার্সিটির বাসে। আগে, তারপর কত খোঁজ খবর নিত, আবার খাওয়াতো টাওয়াতো। কি করে বলা যায় যে ও অন্যদের মুখপত্র হয়ে উদ্যোগ নিত? ওকে বলা হতো খোঁজ নিতে। অন্যদের? ও বাবা, বহু বচন দেখছি। হ্যাঁ, বেড়ালের ভাগ্যেও শিখে ছেড়ে বটে। আচ্ছা, এই দেশে বিড়াল নয়, রয়্যাল বেঙ্গল টাইগার। এই শিখে ছেড়ার অপেক্ষায় থাকে না। ওহো, সেই শাশ্বতীর সামনে টাইগার বাবাজির মিউ মিউয়ের গল্প শুনেছিলাম যেন। কি হয়েছিল ব্যাপারটা? শাশ্বতী মানে সেই খ্যাপা আঁতেল তো, হিস্ট্রি পড়তে এসেছিল, টকটকে রং, বড় বড় চোখ। বাহ, দিব্যি মনে আছে দেখছি। ওরে বাবা, সেই আত্মহত্যার অধিকার, সেই ডিবেটে ও ফরে ছিল, আমি এগেনস্টে। ডিবেট শেষ হওয়ার পরেও আমাকে ধরেছিল। 8 ঘন্টা পর যখন ছাড়া পেলাম না, ও বাবা, হোস্টেল যাওয়ার পথে ভাবছিলাম আজ আত্মহত্যার চেষ্টা করলে কেমন হয়। শুনে প্রীত হওয়ার মতো কথা। তারপর আমাদের কাজল ব্যাট বল মানে বটম ব্যালকে একদিন ধরেছিল কালীসায়রের ধারে সন্ধ্যাবেলায়। জিজ্ঞাসা করছিল ওই কালীসায়রের শ্মশানে কেউ সব সাধনা করে কিনা। আচ্ছা, তারপর? কাজল উত্তর দেবে কি? তারপরে আন্তন চেখব আর বিষ্ণুদের মধ্যে কোথায় মিল, এমন প্রশ্ন শুনে তো থতমত। শেষে আশাওড়া গাছ ওই চত্বরে আছে কিনা এরকম জিজ্ঞাসা শুনে কোনো মতে একটা আমড়া গাছের সামনে ওকে ফেলে পালিয়ে বাঁচে। শাশ্বতী নিশ্চয়ই হট টপিক ছিল। সুন্দরী ছিল তো? তার বলতে, তবে জব্দ হয়েছিল বসুদেবের কাছে। সে কে? আমাদের জুনিয়র, ভাতারের অ্যাকসেন্টে কথা বলতো। এই যেমন, দাদা কেমন আছো? প্রথম দিন যখন এলো তখন তুমুল র্যাগিং চলছে। ওকে দুজন ধরতেই বলে, দাদারা আমাকে ছেড়ে দিন গো, আমি খুব ক্লান্ত। ব্যাস, হোস্টেল ময় ওকে ঘোরানো হলো, আর বুকে একটা কাগজে বড় বড় করে লেখা, আমাকে ক্লান্ত। আর ফ্রেশার্স ওয়েলকামে ওর ইন্ট্রোডাকশনের আগে গাওয়া হলো, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। বাপরে, এ কি করে শাশ্বতীকে জব্দ করলো? হ্যাঁ, দেখা গেল শাশ্বতী ওর হরিহরাত্মা হয়ে উঠেছে। বসুকে ডাকা হলো। কি করে আলাপ হলো? একে আমি তো আসছিলুম কীর্ণাহাট থেকে, দেখলুম সে বসেছে জানলার পাশটিতে। পাশে বসলুম বটে। জিজ্ঞাসা করলুম, একে পন্ডিচেরি গেছেন গো? কঠিন মেয়ে বটে। বলে, আপনি গেছেন? আমি বললুম, যাইনি গো। ও বলে, আমিও যাইনি। ব্যাস, আমি বললুম, আমাদের কি মিল, কি মিল। ব্যাস, আমাদের মিল হয়ে গেল। সত্যি অসাধারণ মিল। তা শাশ্বতীর ব্যাপারে কি একটা যেন গান লেখা হয়েছিল না? শ্রাবস্তি এসে বলতো আজকে বাসে গাইছিল ওই গানটা, আর খুব হাসতো। ও সেই ছাগল নয় না গাভিনী? তাই বোধহয়। ওটা ওর না, সুপর্ণা নামক এক সিনিয়রের জন্য। তখন মাস্টার্স করতে এসেছিল বোধহয় অর্গানিক কেমিস্ট্রিতে। সে কি তাকেও? আরে না না, গৌরীদার জন্য, গৌরীদার জন্য। গৌরীদা ওকে প্রপোজ করেছে। আর সুপর্ণারও খুব বড় বড় চোখ ছিল, গৌরীদার খুব পছন্দ ছিল। ব্যাস, 8 ঘন্টা ধরে সুপর্ণা ওকে ঝাড় দিয়ে বলল, মন দিয়ে লঙ্কা পড়া করো, বাপ মা একে তাকে প্রপোজ করতে এখানে পাঠায়নি। আর গৌরীদা আমার পাশের রুমেই থাকতো। পরপর 3 সন্ধ্যায় বাংলু খেয়ে এসে রুমে বমি টমি করার পর
এই গানটা বানিয়ে বাসে 1 সপ্তাহ ধরে ওই সুপর্ণাকে শুনিয়ে তবে গৌরীদার রাগ কমানো হলো। কি যেন ছিল গানটা? ও গো ছাগল নয়না গাভিনী, তুমি দাও নয় ভোতায় আখি, ও গো বিছুটি পাপড়ি মেলো না, ও গো বিছুটি পাপড়ি মেলো না, ওর চাদরে তোমাকে রাখি। সুপর্ণা কিছু বলেনি? চোখের তেজে কি কাউকে ভস্ম করা যায়? তবে বহু বছর পরে যখন প্রজেক্টটা শুরু করি ওর সঙ্গে ঘটনাচক্রে আলাপ হয় আর খুব হেল্প পাই। ও সিভিল সার্ভিসেসে ঢুকেছিল তো। এবার কুর্চিকে দেখতে চাই। হবে হবে। এত দূর এই অজপাড়া গায়ে থাকা কেন? এই তো কর্মভূমি। ফরেস্ট সার্ভিসে ঢুকে বুঝলাম নতুন ফরেস্ট না গড়লে মুশকিল। বন্ধা শুখা জমিতে চাষবাস হচ্ছে না, আবার ইন্ডাস্ট্রিও শহর থেকে দূরে আসছে না। অ্যাফরেস্টেশন একসঙ্গে অনেকগুলো কাজ করতে পারবে। যেমন? তুই তো বোটানির, জানিস টিম্বার, অক্সিজেন এসব ছাড়াও ফরেস্ট থেকে মধু, হার্বাল মেডিসিন অনেক কিছু পাওয়া যায়। আর এখন তো এটাও প্রুভন যে ফরেস্ট বাড়লেই তা বৃষ্টিপাতও ডেকে আনে। দেখ না, এই যে দিল্লিতে গাছপালা বেড়েছে বৃষ্টি, আর ব্রাজিলের সাও পাওলোতে জঙ্গল সাফ হয়ে গেছে, কমেছে বৃষ্টি, বেড়েছে গরম। আর ভবিষ্যতে তো জঙ্গল থেকে ফাইবার ও ফুয়েলও আসবে। ফুয়েল মানে কাঠ? না না, ফুয়েল মানে বায়োফুয়েল, বায়োডিজেল আর ইথানল। তা এত দূরে এসে প্রজেক্ট কেন? যেখানে সহজে জঙ্গল করা যায় তা তো করেছি। হ্যাঁ হ্যাঁ, সাকসেস স্টোরিগুলো ওয়েবসাইটে তো দেখলাম। কালো পাহাড়ের ব্যাপারটা তো দারুণ। পুরো পাহাড় জুড়ে 4 লাখ গাছ। এবার চ্যালেঞ্জ রুখা পাথুরে মাটিতে গাছ বাঁচানো, ন্যাড়া আরাবল্লীকে সবুজ করা। শক্ত কাজ, খুব শক্ত কাজ। দারুণ শক্ত। মাটিতে ন্যূনতম উর্বরতা নেই যা গাছকে বড় করবে। গ্রীষ্মে দারুণ গরম, এদিকে জল নেই। কুর্চির বরাবরই জঙ্গল পছন্দ ছিল। আরে এখনো কি বনের মধ্যে ঘুরছে? এবার আসুক। কুর্চির আর তোর সঙ্গে প্রথম কবে দেখা বলতো? এটা একটা প্রশ্ন হলো। তমজিতের রেডিও প্রোগ্রামে রিহার্সালে না, অডিশনে তুই একটা নীল টি শার্ট পরেছিলিস। বাবারে, নীল টি শার্ট? তাও মনে আছে। কুর্চি গান গেয়েছিল আর তুই আবৃত্তি করেছিলি। প্রোগ্রামটা ভিন্ন রূপা নারীর উপর ছিল। বলতো আমরা কে কি করেছিলাম? কুর্চি করেছিল শ্যামার ওই জায়গাটা। মোরে মোরে মহেন্দ্র নিন্দিত কান্তি, উন্নত দর্শন কারে বন্দি করে জানে, চোরের মতো কঠিন শৃঙ্খলে শীঘ্র জালো সহচরী, জানো জানো বল গিয়ে ডেকে নগর পালে, শ্যামা ডাকিতেছে তারে বন্দি সাথে লয়ে, একবার আসে যেন আমার আলোয় দয়া করে। আর তুই আবৃত্তি করেছিলি নারীকে আপন ভাগ্য জয় করিবার। একবার শোনাতো। এখন এরকম অসময়? হ্যাঁ প্লিজ, এখন আর সময় অসময় বলে কিছু নেই রে। তা ঠিক, আমার কাছে এখন অসময় বলে কিছু নেই। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দেবে অধিকার হে বিধাতা? নত করি মাথা পথপ্রান্তে কেন রব জাগি, ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগি দৈবাগত দিনে শুধু শূন্যে চেয়ে রব। কেন নিজে নাহিলাম চিনে সার্থকের পথ? কেন না ছুটাবো তেজে সন্ধানের রথ, দুর্ঘর্ষ অশ্বেরে বাঁধি দৃঢ় বলগা পাশে? দুর্জয় আশ্বাসে দুর্গমের দুর্গ হতে সাধনার ধন, কেন নাহি করি আকরণ প্রাণ করি পণ? যাব না বাসর কক্ষে বধূ বেশে বাজায় কিঙ্কিনি, আমারে প্রেমের বীর যে করো অসংকিনী, বীর হস্তে পরমাল্য লব একদিন। সে লগ্ন কি একান্তে বিলীন হীন দীপ্তি গোধূলিতে, কভু তারে দিব না ভুলিতে মোর দৃপ্ত কঠিনতা। বিনম্র দীনতা সম্মানের যোগ্য নহে তার, ফেলে দেব আচ্ছা
সদন দুর্বল লজ্জার। দেখা হবে ক্ষুব্ধ সিন্ধু তীরে, তরঙ্গ গর্জনোচ্ছ্বাস মিলনের বিজয় ধ্বনির দিগন্তের বক্ষে নিক্ষেপিবে। মাথার গুণ্ঠন খুলি কবতারে, মর্তে বা ত্রিদিবে একমাত্র তুমি আমার। সমুদ্র পাখির পক্ষে সেই ক্ষণে উঠিবে হুঙ্কার, পশ্চিম পবনহানি সপ্তর্ষি আলোকে যবে যাবে তারা পন্থা অনুমানী। হে বিধাতা, আমার রেখো না বাক্যহীনা, রক্তে মোর জাগে রুদ্র বিনা। উত্তরিয়া জীবনের সর্বোত্তম মুহূর্তের পরে জীবনের সর্বোত্তম বাণী যেন ঝরে কণ্ঠ হতে, নির্বারিত স্রোতে। যাহা মোর অনির্বচনীয়, তারে যেন চিত্ত মাঝে পায় মোর প্রিয়। সময় ফুরায় যদি, তবে তারপরে শান্ত হোক সে নির্ঝর নিঃশব্দের নিস্তব্ধ সাগরে। সাধু সাধু, তোর গলা শুনলেই বোঝা যায় তুই সংসারী হোসনি। সে কি মানে? ওই সেদিন এফএমে শুনছিলাম লতার কিন্নরকণ্ঠী হয়ে থাকার রহস্যটা কি। বিয়ে করেনি তো, কারুর পিছনে অষ্টপ্রহর চাঁচাতে হয়নি, গলাটা বেঁচে গেছে। যা, এফএম এর চ্যাংরামি যত। তোর এফএম শুনিস না রে খুব? ওই কেউ চালিয়ে দিলে। এমন কথা বলছিস যেন তোর নিজের ইচ্ছায় কিছুই হয় না। তখন থেকে চায়ের কাপটা পড়ে আছে, বোঝাই যায় কুর্চিকে কত কাজ করতে হয়, আর তুই বেটা রাজত্ব চালাস। ওভাবে চা খাওয়ার উপায় নেই। আর বিবাহিত পুরুষদের কি দুর্ভোগ তুই কি বুঝবি? সংসারের আনন্দ উপভোগ করা ছাড়া কোনো দুর্ভোগ নেই। তাই শোন একটা এসএমএস এর জোক। शांता के बांता बोलছে, ऑफिस में तो बहुत शेर बन के घूमता है, हाँ? घर में क्या होता है तेरा? माने বুঝছিস তো? হ্যাঁ হ্যাঁ বল না তারপর। शांता बोलो, घर में भी मैं शेर ही रहता हूँ, बस ऊपर शेरा वाली माता सवार हो जाती है। যত সব বাড়াবাড়ি। কুর্চি শুনে কি বললো? মানে বোঝাতে হবে তো, তার হিন্দির দৌড় সাংঘাতিক না এখনো? আরে প্রথম যখন দিল্লি এলাম সে মাত্র 4টে শব্দ জানে, হ্যাঁ না আর পাতা নেই। একটা ছেলে এসেছে আমাকে খুঁজতে, বই ফেরত দেবে, আমি বাড়ি নেই। ছেলেটা বলল, উতাত বাবু হ্যাঁ? কুর্চি বলল না। ছেলেটা বলল, ये किताब उनको दे देंगे? कुर्ची বই নিতে কি আপত্তি? বলল হ্যাঁ। ছেলেটা একটু খেজুরে করতে চায়, आप उनकी घरवाली हैं? কুর্চির সপাট জবাব, পাতা নেই। যা গুল, না হলে প্রথম প্রথম হতেই পারে। ও তবে এটা শোন, ওই ঘটনার 6 মাস পরের কথা। আমার বন্ধুরা খাচ্ছে লুচি কষা মাংস। কুর্চি বলতে চায়, খাইয়ে খাইয়ে শর্মাইয়ে নেই। বলল, খাইয়ে খাইয়ে শরম তো হ্যাঁ নেই। এটা স্লিপ অফ টাং। আচ্ছা, ঝকঝকে শাড়ি পরে একদিন বেরোচ্ছে, উপরের ভাবি জিজ্ঞাসা করছেন, क्या बात है कुर्ची, जगमग नया साड़ी? कुर्ची बेपरवा, ऐसे ही खुदकुशी के लिए। না আর না, বন্ধুরা এত নিন্দে শুনবো না। কইছে ডাক্তারকে। ওর জন্য সত্যি ভাবিস? তাহলে এত বছর ওর সঙ্গে আড়ি রাখলি কেন? তুই বুঝবি না। বুঝবো না কেন? আমি কারণ তো। আজ বলার সময় এসেছে। হ্যাঁ তুই। ও এত বন্ধু হয়েও কেন প্রথমেই তোদের কথাটা আমাকে বলে দেয়নি? যখন বাপি এলো তোর সঙ্গে দেখা করবে, ঠিক তখনই কেন? আচ্ছা তুই ওকেই কেন পছন্দ করলি? ওকে সংসার করার মতো? খেপি, মহা খেপি। ওর পারিবারিক অশান্তি, ওর বাবা মার ডিভোর্স, এইসবই ওর অস্থিরতার জন্য দায়ী রে। পুরুষরা এমন নারীকে সুরক্ষা দিতে চায়। মেল ইগো স্যাটিসফাই করার জন্য। যত বীর গাথা সবই কি ওই কারণে নয়? একদিন খোয়াইতে ঘুরছি ওর সঙ্গে, ও গাইছিল, প্রিয় বুঝি তোর ওরে পাখি, মোর মত তোরে দিল ফাঁকি, তাই কি রে তুই ডাকি ডাকে, তাই কি রে তুই ডাকি ডাকে, প্রাণ কাদাস দুঃখিনী রাধার, কোয়েলিয়া গান থামায় বার, কোয়েলিয়া কোয়েলিয়া
কুহু তান, তোরই কুহু তান ভালো লাগে না আর। সেদিনই বুঝলাম ও কত একলা। ঠিক করলাম আজীবন ওকে প্রোটেক্ট করব। থাক, কই সে ডাক্তারকে ওর পছন্দের ডোকটার ঘোড়া নিয়ে এসেছি, আর তোকে বলবো না। তুই রেস্ট নে, পরে কথা হবে বিকেলে। না, এখনই জানতে চাই। বিকেল অবধি নাও থাকতে পারি, আমার হাতে একদম সময় নেই। আচ্ছা, তুই এত স্টিফ হয়ে কেন বসে আছিস বলতো? চায়ের কাপ তুললি না, ঘাম গড়াচ্ছে, সামান্য হাত তুলে মুছছিস না। এজন্যই তোর মেলের জবাবে তোকে আর্জেন্টলি চলে আসতে বলেছিলেন। তুই ছাড়া এই কাজটার দায়িত্ব কে নেবে? কাজ? কোন কাজ? কুর্চি আছে তো। নেই আর? নেই মানে? কোথায় সে? এই আমাদের মাঝখানেই আছে। এই যে এই ছোট্ট বাওবাব গাছটা লাগানো হয়েছে ওরই 20 ফিট তলায়। সে কি? অসম্ভব, অসম্ভব। সম্ভব। ওর ব্রেস্ট ক্যান্সার হয়েছিল, খুব দ্রুত শেষ হয়ে যায় সব। তোকে দেখতে চাইতো বলে তোর খোঁজে দেওঘর দৌড়ে গেছিলাম। হায় ভগবান, কেন মতিভ্রম হলো আমার। যাক, এখন তো এসে গেছিস, তোর চোখের জল পড়ছে বাওবাবটার উপর, ও শান্তি পাবে। গাছের তলায় কেন রে? এক অস্ট্রেলীয় বিজ্ঞানীর কনসেপ্ট। সব দেহ পোড়ালে দূষণ, জ্বালানি ব্যয়, আবার চিরাচরিত কবরে জায়গার অকুলান। বৃক্ষরোপণের সময় গাছের তলায় সব দেহ রাখলে সব দেহের হাড়, মজ্জা, মাংস এই সব চমৎকার সারের কাজ করে গাছগুলোকে বেড়ে উঠতে সাহায্য করে। নশ্বর দেহের সেরা সদ্ব্যবহার। আর কুর্চির দারুণ উৎসাহ ছিল এই কনসেপ্টে। আমি এখনো ভাবতে পারছি না কুর্চি নেই। কিন্তু ওর প্রতিটি অণু পরমাণু মিশে থাকছে এই বাওবাবের ডালে, পাতায়। বাওবাব কেন? কুর্চির খুব প্রিয় গাছ ছিল এই বাওবাব। অনেক গুণের জন্য যাকে কল্পবৃক্ষ বলে ডাকা হয়। তাহলে এটাই কি এই প্রজেক্টের বিশেষত্ব? হ্যাঁ, ওই যে ওই জোড়া পলাশ, ওর তলায় শায়িত কুর্চির জ্যাঠার জেঠিমা, যাদের কাছে ও মানুষ। দেখ না, দেখ না, গাছ দুটো কত প্রাণবন্ত, কত সতেজ। এই ন্যাড়া প্রান্তরে গাছ ছিল না, পাখি ছিল না, এখনো অবধি ঝিঁঝি নেই। বাওবাবটা যখন বড় হবে আমি স্বপ্ন দেখি পাখিরা এসে বসবে ওর ডালে আর ফল খেয়ে গান গাইবে কুর্চির মতো। তোর স্বপ্ন অবশ্যই সফল হবে। আমাকে ডেকেছিস কেন? এর ভার নিতে হবে যে। বেশ কিছুদিন হলো আমি সুস্থ নই, দেখছিস না, হাত নাড়াতে পারছি না, চায়ের কাপ অবধি তুলতে পারছি না। পাহাড় থেকে পড়ে ওই চোট লাগার পরেই জানি না, বোধহয় কুর্চির পাশের জায়গাটা খুব শিগগির আমার। একদম বাজে কথা নয়। এই সব শুনতে মেলের ইনভিটেশন পাওয়া মাত্র দৌড়ে আসিনি। আমারও একটা খবর ছিল। কি? এতদিন পর ভেবেছিলাম সংসারী হব। শরণ্যকে বহুদিন ধরে অপেক্ষা করিয়ে রেখেছিলাম। ও, ভালো ভালো, দারুণ খবর, বেস্ট অফ লাক। কিন্তু ওকে জানিয়ে দিচ্ছি, ওর সঙ্গে অন্তরে বাইরের দ্বিচারিতা হবে না। স্রেফ সংসার করার জন্য ভুল করব না। তাহলে? একা না, এই অবস্থায় অন্য কোথাও যে আমার যাওয়া হবে না জানা নেই না। বরং কুর্চির গল্প হোক, আমি একটু কাঁদি। তোর অন্তরে বাইরে কথাটা শুনে কুর্চির শেষের দিকের একটা প্রিয় গান মনে পড়ে গেল। জানলে গলা মেলা ও শান্তি পাবে। আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ভালো আছে ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। ভালো আছে ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। দিও তোমার মালা
অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে